ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব ব্রিটেনের ক্যাবিনেট সম্পর্কে। ব্রিটেনে সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে। সংসদীয় শাসন ব্যবস্থাতে কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ মন্ত্রিসভা এবং মন্ত্রিসভার মধ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে ক্যাবিনেট গঠিত হয়। আর ব্রিটেনে একজন আলংকারিক সাংবিধানিক রাষ্ট্রের হেড, তিনি হলেন রাজা বা রানী। রাজা বা রানীর নামেই ক্যাবিনেট ব্রিটেনের শাসন ব্যবস্থা ও রাজনীতিতে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ব্রিটেনের সংসদীয় শাসন ব্যবস্থাকে বা ইংরেজিতে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ক্যাবিনেট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ব্রিটেনের শাসন ব্যবস্থাকে ক্যাবিনেট শাসিত শাসন ব্যবস্থা বলা হয়। আবার ক্যাবিনেটের মধ্যমণি প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, তিনি শাসক প্রধান, রাষ্ট্রের প্রধান রাজা বা রানীর নামেই প্রকৃতপক্ষে শাসন ক্ষমতা ব্যবহার করেন। এদিক থেকে ব্রিটেনের শাসন ব্যবস্থাকে প্রধানমন্ত্রীর দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাও বলা হয়। ব্রিটেনের এই যে মন্ত্রিসভা, সংসদীয় গণতন্ত্র, এটা কিন্তু ছিল না। ব্রিটেনে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা দীর্ঘদিন ধরে ছিল। রাজাকে বহু বছর ধরে সামন্ততান্ত্রিক সমাজের সামন্ত প্রভুরা পরিচালনা ও নিয়ন্ত্রণ করতেন। তখন সামন্ত প্রভুদের নির্ভরশীল ব্রিটেনে রাজতন্ত্র ছিল। আবার রাজা কোনো কোনো সময় চরম ক্ষমতার অধিকারী ছিলেন। সেখানে ব্রিটেনে ক্যাবিনেট শাসিত শাসন ব্যবস্থা চালু হয়েছে। আমরা এটা জানি যে ব্রিটেনে বিশ্বে প্রথম শিল্প বিপ্লব হয়। আর শিল্প বিপ্লবের ফলে ব্রিটেনে শ্রমিক শ্রেণীর উদ্ভব হয় এবং ধনিক শ্রেণীর উদ্ভব হয়। সামন্ততান্ত্রিক ব্রিটেনে যেখানে ভূমিদাসরা ছিল, সেই জায়গায় ভূমিদাসদের জায়গায় শ্রমজীবী শ্রেণী, শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়েছে। আর যেখানে সামন্ত প্রভু জমিদাররা ছিল, তাদের উপর নির্ভর করে যে রাজতন্ত্র ছিল, সেই জায়গায় ব্রিটেনে সামন্ত প্রভুদের পরিবর্তে ক্যাপিটালিস্ট ক্লাস, বুর্জোয়া শ্রেণী, ধনিক বণিক শ্রেণী, শিল্পপতি শ্রেণী, তারা ক্ষমতায় আসার চেষ্টা করেছে এবং সফল হয়েছে। ব্রিটেনের ধনিক বণিক শ্রেণী যেদিন থেকে চেষ্টা করেছে, সেই দিন থেকে ব্রিটেনের শাসন ব্যবস্থাতে কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থার প্রবর্তন শুরু হয়। দ্বিতীয় চার্লস রাজা ছিলেন। দ্বিতীয় চার্লস প্রিভি কাউন্সিলের মধ্যে পাঁচজনকে মন্ত্রিসভাতে স্থান দেন। দেখো, দ্বিতীয় চার্লস 1660 থেকে 1665 এই সময়ে রাজা ছিলেন। তার আগে ব্রিটেনে রাজা ক্রমওয়েলের শিরচ্ছেদ করা হইলে সেখানে রাজতন্ত্রের উচ্ছেদ হয় এবং ব্রিটেনের শাসন ব্যবস্থা ও রাজনীতির ইতিহাসে
মাত্র 1649 থেকে 1660 এই 11 বছর রাজতন্ত্রের উচ্ছেদ হয়েছিল। পুনরায় দ্বিতীয় চার্লস ক্ষমতায় আসার পর রাজতন্ত্রের আবার উত্থান ঘটে, রাজতন্ত্র চালু হয়। আজও ব্রিটেনের শাসন ব্যবস্থাতে সেই রাজতন্ত্র চলে আসছে ধারাবাহিকভাবে। দ্বিতীয় চার্লস রাজা তিনি মন্ত্রিসভা গঠনের জন্য পার্লামেন্টের মধ্যে থেকে 5 জনকে বেছে নিয়েছিলেন। 5 জন কারা? 5 জনের মধ্যে একজন হলেন ক্লিফোর্ড, দ্বিতীয়ত অ্যাশলে, তৃতীয়ত বাকিংহাম, তৃতীয়ত আর্লিংটন, পঞ্চমত ল্যান্ডারডেল। দেখো, এই যে ক্লিফোর্ডের সি, অ্যাশলের এ, তাহলে সি এ, বাকিংহামের বি, তাহলে সি এ বি, আর্লিংটনের এ, সি এ বি এ, আর ল্যান্ডারডেলের এল। তাহলে কি দাঁড়ালো? সি এ বি এ এল। এটার উচ্চারণ হলো ক্যাবাল। তাহলে এই যে 5 জন মন্ত্রীকে নিয়োগ করলেন দ্বিতীয় চার্লস মন্ত্রিসভাতে, সেখানে এই 5 জনের প্রথম অক্ষর দিয়ে প্রথম লেটারগুলিকে আমরা সাজিয়ে পেলাম ক্যাবাল। এই ক্যাবাল যে শব্দ, এই ক্যাবাল শব্দ থেকে ব্রিটেনে ক্যাবিনেট শব্দটির উদ্ভব হয়েছে। আমরা একথা জানি, ব্রিটেনেই শিল্প বিপ্লব হয়েছে, তাই তো পৃথিবীতে ব্রিটেনেই সর্বপ্রথম উদীয়মান ধনিক বণিক শ্রেণী, শিল্পপতি শ্রেণীর উদ্ভব ঘটে। একটা কথা মনে রাখতে হবে, সামন্তবাদের সঙ্গে পুঁজিবাদের দ্বন্দ্ব আছে। তার কারণ সামন্তবাদী ব্যবস্থাতে সামন্ত প্রভুরা রাজনৈতিক ক্ষমতার অধিকারী ছিল, রাজাকে তারা নিয়ন্ত্রণ করতেন, আর তাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারলে তবেই শহরের শিল্পপতি, বুর্জোয়া, উঠতি ধনিক বণিক শ্রেণী তারাই অর্থনীতির ক্ষেত্রে যেমন আধিপত্য বিস্তার করবে, তেমনি রাজনৈতিক ক্ষেত্রে অর্থাৎ রাষ্ট্র ক্ষমতার ক্ষেত্রে তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হবে। তাই ইংল্যান্ডের একজন বিখ্যাত চিন্তাবিদ জন লক, তিনি উদারনীতিবাদের রাজনৈতিক তত্ত্ব তৈরি করেন। উদারনীতিবাদের রাজনৈতিক তত্ত্ব আর উদারনীতিবাদের অর্থনীতি জনক হলেন অ্যাডাম স্মিথ। তিনি অবাধ ব্যবসা বাণিজ্যের কথা বলেছেন, তিনি পুঁজি বিনিয়োগ করে উৎপাদন বৃদ্ধি করবার সুপারিশ করেছেন। অর্থনীতির ক্ষেত্রে অ্যাডাম স্মিথের বক্তব্য আর রাজনৈতিক তত্ত্ব হিসাবে লকের যে তত্ত্ব, উদারনীতিবাদী তত্ত্ব, এই দুই তত্ত্বের সমন্বয়ে পুঁজিবাদের পক্ষে একটা উদারনীতিবাদী তত্ত্ব সৃষ্টি হয়েছে, যেখানে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা থাকবে, যেখানে ব্যক্তিগত স্বাধীনতা থাকবে, উৎপাদনের উপকরণগুলি ব্যক্তি মালিকানায় ব্যবহার হবে, প্রয়োগ হবে, অবাধে মুনাফা অর্জন করতে পারবে মালিক শ্রেণী, শ্রমিক শোষণ থাকবে, এমন ব্যবস্থা হচ্ছে উদারনীতিবাদ। তাই ইংল্যান্ডের পুঁজিপতি শ্রেণী তারা ক্ষমতায় আসবার জন্য অনেকদিন আগে থেকে চেষ্টা করছিলেন। 1641 সালে পিউরিটান বিপ্লব, ধর্মীয় গোষ্ঠীর বিপ্লব, তবুও কিন্তু এই বিপ্লবকে উদীয়মান ধনিক বণিক শ্রেণী সমর্থন করেন, কিন্তু তাতে চিড়ে ভিজেনি।
তাতে তারা ক্ষমতায় আসতে পারেননি। তাই আমরা দেখব রাজা রাজতন্ত্র উচ্ছেদ হলো 11 বছর ধরে, কিন্তু আবার রাজতন্ত্র ফিরে আসলেন এবং দ্বিতীয় চার্লস পুনরায় ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে ব্রিটেনের রাজতান্ত্রিক শাসন, রাজতন্ত্রের উদ্ভব হলো। দেখো, এই যে রাজার ক্ষমতাকে সীমিত করতে হবে, সামন্ত প্রভুদের ক্ষমতাচ্যুত করতে হবে, এটা হলো শিল্পপতি বুর্জোয়া শ্রেণীর আদর্শ। তারা পিউরিটান বিপ্লবের মাধ্যমে ইংল্যান্ডের পার্লামেন্টে ক্ষমতা দখল করতে পারেনি। তাই 1688 সালে গৌরবময় বিপ্লব, গ্লোরিয়াস রেভলিউশন, অর্থাৎ এটাকে আবার রক্তপাতহীন বিপ্লব বলা হয়। রাজা দ্বিতীয় জেমস তিনি পালিয়ে গিয়েছিলেন পরিবার নিয়ে, বিপ্লবীদের প্রতিরোধ করবার চেষ্টা করেননি। তারপর তিনি উদীয়মান ধনিক বণিক শ্রেণীর দাবিকে মেনে নিয়েছিলেন। ইংল্যান্ডে পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়। পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হওয়ার মানেই হলো কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রিসভার ক্ষমতা বৃদ্ধি পাওয়া। আর সেখানে মন্ত্রিসভার মধ্যে যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেট মূল ক্ষমতার অধিকারী হয়। তাহলে গৌরবময় বিপ্লব, এটা কিন্তু ব্রিটেনে ক্যাবিনেট শাসনের উদ্ভবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজা উইলিয়াম বা রানী অ্যান মন্ত্রিসভার বৈঠক দেখেছিলেন। এখন কথা হলো কি, দেখা যাচ্ছে যে 1688 বিপ্লবের পর হুইগ দলের মধ্যে থেকেই রাজা বা রানী মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন। তৃতীয় উইলিয়ামের আমলে হুইগ দল এবং টরি দল, অর্থাৎ উভয় দল, হুইগ দল এবং টরি দল উভয় দলের মধ্যে থেকে মন্ত্রিসভা গঠন করেছিলেন। রাজা উইলিয়াম বা রানী অ্যান মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রথম। তাহলে মন্ত্রিসভার সভাপতিত্ব করেন ইংল্যান্ডে প্রথম রাজা বা রানী। তিনি সেখানে উপস্থিত হন এবং আলোচনা করেন এবং সিদ্ধান্ত গ্রহণে অংশ নেন। পরে হ্যানোভার রাজবংশের রাজা প্রথম জর্জ রাজা হন। এই রাজা অর্থাৎ প্রথম জর্জ, তিনি ইংরেজি বলতে পারতেন না, তিনি ইংরেজি জানতেন না। তাহলে ইংরেজি না জানলে মন্ত্রিসভায় সভাপতিত্ব করবেন কিভাবে? সেটা তো সম্ভব নয়। তাই তিনি মন্ত্রিসভার মিটিংয়ে উপস্থিত হননি, অনুপস্থিত ছিলেন। তখন এই মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি হলেন রবার্ট ওয়ালপোল, তিনি এই মন্ত্রিসভার সভাপতিত্ব করেন। আর ওয়ালপোলই হলো প্রথম প্রধানমন্ত্রী যিনি মন্ত্রিসভার সভাপতিত্ব করলেন। তাহলে রাজা জর্জ ইংরেজি জানতেন না বলে মন্ত্রিসভার মিটিংয়ে উপস্থিত থাকেননি। সেখানে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রধান ব্যক্তি ওয়ালপোল, তিনি সভাপতিত্ব করেন এবং তিনি প্রধানমন্ত্রী হন। প্রথম প্রধানমন্ত্রী হলেন রবার্ট ওয়ালপোল। ক্যাবিনেট এবং কমন সভার উপর তার কর্তৃত্ব কায়েম হয়। তাহলে এটা আমরা উপলব্ধি করতে পারি যে ওয়ালপোলের আমল থেকে ক্যাবিনেট ব্যবস্থা সম্পূর্ণতা লাভ করে, ক্যাবিনেট চরম ক্ষমতার অধিকারী হয়।
পরবর্তীকালে ক্যাবিনেটের ক্ষমতা বৃদ্ধি পায়। 1832 সালে রিফর্মস অ্যাক্ট পাশ হওয়ার ফলে সেখানে ক্যাবিনেটকে আরো বেশি শক্তিশালী করা হয়। তাহলে আমরা দেখছি যে ক্যাবিনেটটা কিন্তু আইনগতভাবে বা ব্রিটেনের অলিখিত সংবিধানের কোনো লিখিত অংশে উল্লেখ ছিল না। তাই আমরা এই কথা বলবো যে রবার্ট ওয়ালপোলের সময় থেকে ক্যাবিনেট সিস্টেম ইংল্যান্ডে বিকশিত হতে থাকে। আর আমরা দেখলাম 5 জন যে মন্ত্রী, তাদের নামের প্রথম লেটারকে একসঙ্গে করলে যেটা হয় ক্যাবাল, CABAL, সেই ক্যাবাল থেকে ক্যাবিনেট শব্দের উদ্ভব হয়। আর 1937 সালে রাজমন্ত্রী আইন, ক্রাউন অ্যাক্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদকে গুরুত্ব দেওয়া হয়। 1937 সালের ক্রাউন অ্যাক্ট বাদে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদকে তেমন ভাবে গুরুত্ব দেওয়া হয়নি। যাই হোক, এই ব্রিটেনের যে ক্যাবিনেট ব্যবস্থা, সেই ব্যবস্থার কয়েকটা বৈশিষ্ট্য আলোচনা করব। 1 নাম্বার বৈশিষ্ট্য কি? ক্যাবিনেটের আইনগত ভিত্তি নেই। ইতিপূর্বেই আমরা বুঝতে পেরেছি যে ক্যাবিনেট তো আইন করে তৈরি হয়নি। ক্যাবিনেট ওই যে রাজা ইংরেজি জানতেন না, রাজা মন্ত্রিসভায় সভাপতিত্ব করেননি, তো ওখানে মন্ত্রীদের মধ্যে একজন সভাপতিত্ব করেছিলেন, আর তিনি হলেন প্রধানমন্ত্রী। আর তাকে কেন্দ্র করে ব্রিটেনের ক্যাবিনেট ব্যবস্থা গড়ে উঠেছে। তাহলে একথা আমরা বলতে পারি, কি বলতে পারি, যে কাস্টমস, প্রথা, সামাজিক প্রথা, রীতিনীতি, এরই ভিত্তিতে ব্রিটেনের ক্যাবিনেট ব্যবস্থা গড়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানেও কিন্তু ক্যাবিনেট আছে, সে দেশেও ক্যাবিনেট কিন্তু শাসনতান্ত্রিক রীতিনীতি বা কনভেনশনসের মাধ্যমে গড়ে উঠেছে। মার্কিন সংবিধানে ক্যাবিনেটের কথা উল্লেখ নেই। যাই হোক, আমরা এই যে আইনগত ভিত্তি ক্যাবিনেটের নেই, প্রথা বা কাস্টমস বা কনভেনশনস, শাসনতান্ত্রিক রীতিনীতি, তার মাধ্যমে ব্রিটেনের ক্যাবিনেট প্রথা, ক্যাবিনেট সিস্টেম গড়ে উঠেছে। ক্যাবিনেট, ব্রিটেনের পার্লামেন্ট কি? রাজা বা রানী সহ নিম্নকক্ষ কমন সভা আর উচ্চকক্ষ হচ্ছে লর্ড সভা। এই তিনটি নিয়ে হলো ব্রিটেনের পার্লামেন্ট বা ব্রিটেনের আইনসভা। এই আইনসভার 3টি পার্ট: 1 রাজা বা রানী, 2 নিম্নকক্ষ কমন সভা, উচ্চকক্ষ লর্ড সভা। যাই হোক, কমন যে সভা, অর্থাৎ কমন সভা, লোয়ার চেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট, সেই কমন সভাতে যে দল রাজনৈতিক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, সেই দলই তো কমন সভাতে মন্ত্রিসভা গঠন করে। আর এই মন্ত্রিসভার কে আইনসভার কাছে, কমন সভার টোটাল মেম্বারের কাছে দায়িত্বশীল থাকতে হয়, যৌথভাবে দায়িত্বশীল থাকতে হয়। তাহলে এর থেকে প্রমাণ হচ্ছে যে ব্রিটেনের ক্যাবিনেট ব্যবস্থার কোনো আইনগত ভিত্তি নেই। 2 আলংকারিক শাসকের অবস্থিতি। ব্রিটিশ ক্যাবিনেট ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য, দ্বিতীয় বৈশিষ্ট্য, ব্রিটেনে আলংকারিক হেড, অর্থাৎ অর্নামেন্টাল হেড বলা হয়। এই অর্নামেন্টাল হেড ব্রিটেনকে, রাজা বা রানী হলেন অর্নামেন্টাল হেড ব্রিটিশ রাজনৈতিক এবং শাসন ব্যবস্থাতে। ব্রিটেনের
রাজা বা রানীর নামে ক্যাবিনেট তথা মন্ত্রিসভা কার্য পরিচালনা করে। দেখো, ক্যাবিনেটকে ভাবতে হবে কাউন্সিল অফ মিনিস্টার। কাউন্সিল অফ মিনিস্টার দ্যাট ইজ এক্সিকিউটিভ বডি। ব্রিটেনের শাসন ব্যবস্থার এটা হলো শাসন বিভাগ। এই এক্সিকিউটিভ বডির মধ্যে তিনটি ভাগ আছে। এক নাম্বার হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী, গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীদের নিয়ে ক্যাবিনেট গঠিত হয়, এটা ছোট। 2 নাম্বার হলো যে রাষ্ট্রমন্ত্রী, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে যারা থাকেন তারা হলো রাষ্ট্রমন্ত্রী বা স্টেট মিনিস্টার। আর 3 নাম্বার হলো ওই যে ক্যাবিনেট মিনিস্টার, গুরুত্বপূর্ণ মন্ত্রী যারা, তাদেরকে সহযোগিতা করবার জন্য ডেপুটি মিনিস্টার থাকে। এই যে 3 ধরনের মিনিস্টার, ডেপুটি মিনিস্টার, স্টেট মিনিস্টার এবং ক্যাবিনেট মিনিস্টার মিলে হলো ব্রিটেনের শাসন ব্যবস্থাতে কাউন্সিল অফ মিনিস্টার। আর ক্যাবিনেটের মধ্যমণি প্রধানমন্ত্রী। এছাড়া ক্যাবিনেটের মধ্যে ক্যাবিনেট যদি 20 জন নিয়ে গঠিত হয়, তার মধ্যে 3 জন 4 জনের সঙ্গে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করেন, আলাদাভাবে আলোচনা করেন, সিদ্ধান্ত নেন। এটা হলো ইনার ক্যাবিনেট। এছাড়া ব্রিটেনের শাসন ব্যবস্থাতে ক্যাবিনেট সিস্টেমে একটা বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতে পারি যে অপোজিট একটা ক্যাবিনেট, একে বলা হয় ছায়া ক্যাবিনেট, শ্যাডো ক্যাবিনেট। ভারতবর্ষে এটা নেই, এটা মার্কিন যুক্তরাষ্ট্রে নেই, কিন্তু ব্রিটেনের শাসন ব্যবস্থাতে শ্যাডো ক্যাবিনেট আছে। শ্যাডো ক্যাবিনেটটা কি, যে সরকারি দলের প্রতি যদি কমন সভাতে আস্থা না থাকে, অর্থাৎ আস্থা যদি হারিয়ে ফেলে, তাহলে মন্ত্রিসভার পতন ঘটবে। আর তখনই এই শ্যাডো ক্যাবিনেটে যারা থাকেন, অর্থাৎ সরকারি দলের যে মন্ত্রীরা যেভাবে প্রথম সারিতে বসেন, অপোজিটে আরেকটা ক্যাবিনেট তৈরি হয়ে থাকে আগে থেকেই। সরকারি দলের পতন ঘটার সঙ্গে সঙ্গে তোমার আগে থেকে যে শ্যাডো ক্যাবিনেট, তারা কিন্তু ক্যাবিনেটে রূপান্তরিত হয়। যাই হোক, ব্রিটেনের শাসন ব্যবস্থাতে আলংকারিক হেড রাজা বা রানী আছেন। একথা বলা হয় হার ম্যাজেস্টিস গভর্নমেন্ট। হার ম্যাজেস্টিস গভর্নমেন্ট মানে কি, হার হিজ বা হার, অর্থাৎ রাজা বা রানী যে কেউ হতে পারে, তার বিকল্প সরকার হচ্ছে গভর্নমেন্ট। অর্থাৎ এখানে আলংকারিক যিনি হেড রাজা বা রানী, তার সরকারকে বর্তমানে কমন সভায় যে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, সেই দল মন্ত্রিসভা গঠন করেছে, সেই শাসন বিভাগ বা সরকার হচ্ছে রাজা বা রানীর সরকার। কিন্তু এই সরকারের যদি পতন ঘটে, তাহলে কিন্তু বিকল্প সরকার বিরোধী দল করবে। আর এইটাকেই বলা হচ্ছে, এই জন্যই আমরা এই কথা বলছি যে আলংকারিক হেডের বিকল্প সরকার কিন্তু হার ম্যাজিস্ট্রেট গভর্নমেন্ট। আলংকারিক সরকারের বিকল্প সরকার অর্থাৎ মন্ত্রিসভা, কাউন্সিল অফ মিনিস্টার, অর্থাৎ এক্সিকিউটিভ বডি, অর্থাৎ শাসন বিভাগ, একে রাজা বা রানীর বিকল্প সরকার বলা হয়। অর্থাৎ রাজা বা রানী সরকারের অংশ। কেন? রাজা বা রানীর সই ছাড়া কোনো বিল আইনে পরিণত হয় না, অংশ। কিন্তু তার বিকল্পকে, অর্থাৎ গভর্নমেন্টের রিয়াল যে ডিসিশন, রিয়াল যে পলিসি, সেটা নির্ধারণ করে এক্সিকিউটিভ বডি বা সরকার। যাই হোক, ব্রিটেনে রাজা বা রানীর নামে শাসন কার্য পরিচালনা করে ক্যাবিনেট। আমি আগেই বলেছি কাউন্সিল অফ মিনিস্টার, তাদের মধ্যে ক্যাবিনেট মিনিস্টারদের হাতে বেশি ক্ষমতা, আবার ক্যাবিনেট মিনিস্টারদের মধ্যে প্রধানমন্ত্রীর আরো বেশি ক্ষমতা। তাহলে ব্রিটেনের যে ক্যাবিনেট, সেই হচ্ছে ক্ষমতার অধিকারী, আর
আলংকারিক প্রধানের হাতে প্রকৃত ক্ষমতা থাকে না। ব্রিটেনের ক্যাবিনেট যদি রাজা বা রানীর মৃত্যুদণ্ড দেয়, মৃত্যুদণ্ড হবে এই বলে বিল তৈরি করে, সেই বিলে রাজা বা রানী সই করতে বাধ্য। তাই ব্রিটেনের শাসন ব্যবস্থা এবং রাজনীতিতে রাজা বা রানীকে অর্নামেন্টাল হেড বলা হয়। 3 নাম্বার, ব্রিটেনের ক্যাবিনেট ব্যবস্থাতে সংখ্যাগরিষ্ঠতার নীতি গৃহীত হয়েছে। ব্রিটেনে আগে ছিল হুইগ পার্টি আর টরি পার্টি। আজকে আধুনিক কালে ব্রিটেনের রাজনীতিতে দুটি প্রধান রাজনৈতিক দল ক্ষমতায় আসে। একটা দল ক্ষমতায় আসে বা সরকার গঠন করে, আর একটা দল বিরোধী দলের ভূমিকা পালন করে, অপোজিশন পার্টিতে থাকে। তাই ব্রিটেনের এই দুটি দলই সে দেশের সরকারি ক্ষমতায় আসে, আর একটা দল বিরোধী দল হিসাবে থাকে। তাই সেখানে দলীয় ব্যবস্থাকে বলা হয় দ্বিদলীয় ব্যবস্থা। তো এই দ্বিদলীয় ব্যবস্থাতে যে দল কমন সভার সাধারণ নির্বাচনে এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, মেজরিটি পায়, সেই দল সরকার গঠন করে, আর সেই দল মন্ত্রিসভা গঠন করে, আর এই দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসাবে সেই দল ঠিক করে, আর প্রধানমন্ত্রীকে রাজা বা রানী নিয়োগ করেন। এইবার যদি কোনো একটা দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে, তাহলে ব্রিটেনে দুটি প্রধান দল থাকলেও আরো অনেক দল আছে, যেমন লিবারাল পার্টি আছে, আরো অনেক পার্টি আছে। তারা যদি আসন পেয়ে থাকে তাদের সঙ্গে আসন সমঝোতা করবে, এবং একে বলা হয় কোয়ালিশন গভর্নমেন্ট, মোর্চা সরকার বা মোর্চা মন্ত্রিসভা। তাই তখন কিন্তু সেই মোর্চা মন্ত্রিসভা অর্থাৎ মোর্চা মন্ত্রিসভার ক্যাবিনেট মূল ক্ষমতা ভোগ করবে। তবে একটা কথা কি, কমন সভাতে যদি কোনো একটা দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকে, তাহলে সেই মন্ত্রিসভার মধ্যে ক্যাবিনেট যে ক্ষমতা ভোগ করবে, কোয়ালিশন গভর্নমেন্টের মন্ত্রিসভা সেই ক্ষমতা ভোগ করতে পারে না। 4 নাম্বার, ক্যাবিনেট গঠনে প্রধানমন্ত্রী নিয়ন্ত্রক। প্রধানমন্ত্রীর হাতেই ক্যাবিনেট গঠিত হয়। ব্রিটেনে যে দল নির্বাচনে, কমন সভার নির্বাচনে মেজরিটি লাভ করে, সেই দলের নেতা প্রধানমন্ত্রী হিসাবে ঠিক হয়। দলের বৈঠকে সিদ্ধান্ত হবে যে আমাদের দলের এই ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা হবে, আর সেই নামটা রাজা বা রানীর কাছে গেলে রাজা বা রানী তাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেন। আমি আগেই বলেছি, ব্রিটেনের আলংকারিক হেড, স্টেটের সর্বোচ্চ শাসক, নিয়মতান্ত্রিক শাসক, তিনি হলেন রাজা বা রানী। তিনি প্রধানমন্ত্রীকে নিয়োগ করবেন, আর প্রধানমন্ত্রী যাকে যাকে মনে করবেন যার দলের, তাকে ক্যাবিনেটে স্থান দেবেন, তাকে স্টেট মিনিস্টারের পদে বসাবেন। তাদের মধ্যে থেকে তার ইচ্ছা মতো ডেপুটি মিনিস্টার ঠিক করবেন। আর এই যে মিনিস্টার অর্থাৎ স্টেট মিনিস্টার, কাউন্সিল স্টেট মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার, অন্যান্য প্রধানমন্ত্রী বাদে, এবং তোমার ডেপুটি মিনিস্টার, সবাইকে রাজা বা রানী নিয়োগ করবেন। 5 নাম্বার, ক্যাবিনেটের বৈশিষ্ট্য কি? প্রধানমন্ত্রীর প্রাধান্য। দেখো, সংসদীয় গণতন্ত্র মানে হলো ইংরেজিতে পার্লামেন্টারি ডেমোক্রেসি। 1688 সালে গৌরবময় বিপ্লব। এটা গৌরবে ধনিক বণিক শ্রেণী এর আগে তো একাধিকবার তারা শাসন ক্ষমতা দখল করতে চেষ্টা করেছেন। অর্থাৎ পার্লামেন্টে যে সামন্ত শক্তি দীর্ঘদিন ধরে
ক্ষমতায় ছিল এবং রাজাকে তারা ইচ্ছা মতো ব্যবহার করতেন। সেই জায়গাটা এইখানে দ্বিতীয় জেমসের আমলে, রাজা দ্বিতীয় জেমসের আমলে গৌরবময় বিপ্লবের পরে তারা ক্ষমতায় চলে এসেছে। আর এই কাউন্সিল অফ, অর্থাৎ এই যে পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি, এই পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। ব্রিটিশ পার্লামেন্টকে বিশ্বের সব থেকে শক্তিশালী আইনসভা, শক্তিশালী পার্লামেন্ট বলা হয়। একথা বলা হয়, কি বলা হয়? ব্রিটিশ পার্লামেন্ট নারীকে পুরুষে পরিণত করতে পারে না, আর পুরুষকে নারীতে পরিণত করতে পারে না, আর যা কিছু বিষয়ে পার্লামেন্ট আইন তৈরি করতে পারে। এই যে বক্তব্য, এই বক্তব্যের সার কথা কি জানো? সার কথা হলো পার্লামেন্টের ক্ষমতা নেই। দেখো, পার্লামেন্টের অংশ রাজা বা রানী, নিয়মতান্ত্রিক শাসক, তার তো ক্ষমতা নেই। আবার লোকসভা ক্ষমতাহীন দ্বিতীয় কক্ষ, পৃথিবীর মধ্যে সব থেকে ক্ষমতাহীন দ্বিতীয় কক্ষ লোকসভা, তারও ক্ষমতা নেই। এবার আমরা আসলাম কমন সভা। কমন সভার টোটাল যে মেম্বার, তাদের সকলের তো ক্ষমতা নেই। কমন সভাতে যে দল, দুটো দলের মধ্যে যে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দলই তো সরকার গঠন করবে। আবার যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো, তারা সব সদস্য কি কাউন্সিল অফ মিনিস্টারে যেতে পারবে? সব সদস্য কি কাউন্সিল অফ মিনিস্টারে যারা গেল তাদের মধ্যে সবাই কি ক্যাবিনেটে যেতে পারবে? না। এইখানে মনে রাখতে হবে, ক্যাবিনেটের মধ্যমণি হলো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দল ঠিক করবে এবং প্রধানমন্ত্রী, রাজা বা রানী যারা যখন নিযুক্ত হবেন তখন কিন্তু ব্রিটিশ শাসন ক্যাবিনেট ব্যবস্থাতে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নিয়ন্ত্রক, তিনি কন্ট্রোলার। ক্যাবিনেটের মধ্যে ইনার ক্যাবিনেট, সেখানে 3জন 4জন ক্যাবিনেট মিনিস্টারের সঙ্গে আলোচনা করবেন, সিদ্ধান্ত নেবেন, সেটা তার ব্যক্তিগত ইচ্ছার উপরে ডিপেন্ড করছে। এছাড়া ক্যাবিনেটের মধ্যমণি, কি স্টোন অফ দি ক্যাবিনেটার্স, অর্থাৎ ক্যাবিনেটের 15-20 জন যাই থাকুক না কেন, তার মধ্যে মধ্যমণি হলেন কে? প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলা হয় যে আকাশে বিরাজমান চন্দ্রের মধ্যে, উজ্জ্বল তারাগুলির মধ্যে উজ্জ্বল চন্দ্র স্বরূপ। অর্থাৎ জ্যোৎস্না রাত্রিতে অনেক তারা থাকলো, আকাশ পরিষ্কার, তার মাঝে চাঁদ আছে, পূর্ণ চাঁদ আছে। সেই চাঁদের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তুলনা করা যায়। ব্রিটিশ সংবিধান বিশারদ উইলিয়াম হারকোর্ট এ কথা বলেছেন। আর ভারতবর্ষের ক্ষেত্রে ভিডি মহাজন, তিনি বলেছেন যে আকাশে বিরাজমান তারাগুলির মধ্যে চন্দ্র স্বরূপ হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তাই ব্রিটিশ পার্লামেন্টকে অনুকরণ করে ভারতের প্রধানমন্ত্রীকে এটা বলা হয়েছে তোমার, অর্থাৎ আকাশের বিরাজমান তারাগুলির মধ্যে চন্দ্রস্বরূপ ভারতের প্রধানমন্ত্রী। ব্রিটেনের ক্ষেত্রেও তাই। এছাড়া আমরা এই কথা বলবো যে ব্রিটিশ ক্যাবিনেট যেটা, তার মূল শক্তি প্রধানমন্ত্রী, তার চালিকা শক্তি প্রধানমন্ত্রী। তিনি একথা বলা হয়, কি বলা হয়? সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রী অগ্রগণ্য। আবারও বলছি, সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রী অগ্রগণ্য। মন্ত্রিসভায় যারা আছেন তারা সবাই তো মন্ত্রী, তাহলে প্রধানমন্ত্রী মন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা মন্ত্রী। আবার ক্যাবিনেটের অন্যান্য যারা মন্ত্রী রয়েছেন তারাও মন্ত্রী, প্রধানমন্ত্রীও আবার মন্ত্রী, তাহলে সমপর্যায়, তাহলে তারা সবাই ইকুয়াল। কিন্তু তার মধ্যে তিনি, অর্থাৎ প্রধানমন্ত্রী অগ্রগণ্য। অর্থাৎ এই বক্তব্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে হাইলাইট করা হয়েছে, প্রধানমন্ত্রীর ক্ষমতাকে আরো বৃদ্ধির কথা বলা হয়েছে। লর্ড মরলে কথা বলেছেন। কি বলেছেন লর্ড মরলে? একজন সংবিধান বিশারদ, বলেছেন যে প্রাইম মিনিস্টার ইজ দ্য কি স্টোন অফ দি ক্যাবিনেট আর্টস। অর্থাৎ
ব্রিটিশ ব্রিটিশ ক্যাবিনেটের ভিত্তি প্রস্তর হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী। 6 নাম্বার, 6 নাম্বার হচ্ছে ক্যাবিনেটের একনায়কত্ব, ডিক্টেটরশিপ অফ ক্যাবিনেট। দেখো এখানে একনায়কত্ব কথাটা শুনে আমাদের মনে হচ্ছে তাহলে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ব্রিটিশ ক্যাবিনেট একই ওই হিটলার মুসলিনির মতো একনায়কত্ব, একনায়কতন্ত্র। সেখানে তারা, হিটলার তো নাৎসিবাদী নেতা আর মুসলিনি হলো ফ্যাসিবাদী। এখানে সর্বাত্মক রাষ্ট্রকে বলা হয়, রাষ্ট্রই শেষ কথা বলবে। রাষ্ট্র একটা কনসেপশন, রাষ্ট্র একটা ধারণা, তাকে ইমপ্লিমেন্ট করে ব্যক্তি বা গভর্নমেন্ট। এখানে একজন ব্যক্তি, ওয়ান পার্সন ডিক্টেটরশিপ, তার হাতে বিশাল ক্ষমতা, গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই, ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেই নাগরিকদের, তোমার সম্পদের উপর ব্যক্তিগত যে মালিকানা সেটা স্টেট মানে কন্ট্রোল থাকবে, এমন ডিক্টেটরশিপ ব্রিটিশ ক্যাবিনেট নয়। কিন্তু ব্রিটিশ একটা ডেমোক্রেটিক সিস্টেম। এই ব্রিটেনের পার্লামেন্টকে পৃথিবীর মাতৃস্থানীয় আইনসভা বলা হয়। ব্রিটেনের কনস্টিটিউশনকে বলা হয় যে বিশ্বের মাতৃস্থানীয় কনস্টিটিউশন। তাকে বহু দেশ অনুকরণ করেছে ব্রিটিশ কনস্টিটিউশনকে। তাহলে ব্রিটিশ যে ক্যাবিনেট সিস্টেম, এই ক্যাবিনেট সিস্টেমকে পৃথিবীর বিভিন্ন দেশের সংসদীয় গণতন্ত্র যারা গ্রহণ করেছে তারা কিন্তু ব্রিটিশ ক্যাবিনেটকে ফলো করেছে। ভারতে যেমন, ফ্রান্সে সংসদীয় গণতন্ত্র এবং রাষ্ট্রপতি শাসিত সরকার, উভয় সরকারের সংমিশ্রণ। সেখানেও ক্যাবিনেটের, ব্রিটিশ ক্যাবিনেটের কিছু কিছু বৈশিষ্ট্য সেখানে গ্রহণ করা হয়েছে। যাই হোক, ক্যাবিনেটের একনায়কত্ব মানে হলো যে এরকম বলা হয় ক্যাবিনেট কোনো অন্যায় করতে পারে না। ক্যাবিনেট কোনো অন্যায় করতে পারে না মানে কি, ক্যাবিনেটের কোনো দায় নেই। আরে গণতান্ত্রিক রাষ্ট্রে আমি এই বললাম হিটলার মুসলিনির মতো একনায়কতন্ত্র নয়, একনায়কতান্ত্রিক শাসন নয় ব্রিটিশ ক্যাবিনেট ব্যবস্থা। তাহলে এখানে আবার কি বলা হচ্ছে, বলছি আমি যে ক্যাবিনেটের কোনো দায় নেই, ক্যাবিনেট কোনো অন্যায় করতে পারে না। এই কথার মানে হলো, দেখো যে ইংল্যান্ডের রাজা বা রানী তিনি কোনো অন্যায় করতে পারেন না, এ কথা বলা হয়। এই কথা বলা হয় কেন? ক্যাবিনেটের দায়িত্ব বেশি, এই জন্য বলা হচ্ছে। আবার ক্যাবিনেটের যে দায়িত্ব সেটা নির্ভর করছে কমন সভার টোটাল মেম্বারের সাপোর্টের উপর। অর্থাৎ কমন সভার আস্থা হারালে ক্যাবিনেটের সদস্যদের পদত্যাগ করতে হয়, ক্যাবিনেটের সদস্যদের পদত্যাগ করতে হয়। ক্যাবিনেটের মন্ত্রীরা তারা ব্যক্তিগতভাবে তার দপ্তরের কাজের জন্য কমন সভাতে জবাবদিহি করতে হয়। তার ব্যক্তিগত দপ্তরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে বিরোধীরা, এবং এই অনাস্থা প্রস্তাব পাশ হলে তাকে পদত্যাগ করতে হয়। আবার গোটা মন্ত্রিসভা অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার, তার বিরুদ্ধে বিরোধীরা যদি কোনো অনাস্থা প্রস্তাব নিয়ে আসে যে এই সরকারের প্রতি আস্থা নেই, এই সরকার জনগণের কাছে ব্যর্থ হয়েছে, সেইখানে কমন সভার যদি সদস্যরা মেজরিটি পোর্শন এই ক্যাবিনেটের বিরুদ্ধে ভোট দেয় তাহলে ক্যাবিনেটের পতন ঘটবে। তাই আমরা কথা বলতে পারি যে রাজা বা রানী অন্যায় করতে পারেন না। মানে কি, রাজা বা রানী অন্যায় করতে পারেন না, রাজা রাজা রাজার রাজা শাসন করেন না, রাজার মৃত্যু হয় না। এখানে মনে রাখবে যে রাজপদের কথা বলা হয়েছে। ব্যক্তি রাজার মৃত্যু অবশ্যই ঘটে, কিন্তু রাজপদের অবসান ঘটে না। সেই রাজপদের নামে শাসন কার্য পরিচালিত হয়, তার রাজার দায় থাকে না। আবার তত্ত্বগতভাবে তোমার ক্যাবিনেটের হাতে দায় থাকে, কিন্তু ক্যাবিনেটও নির্ভরশীল কমন সভার উপর। কমন সভা যদি অনাস্থা প্রস্তাব নিয়ে আসে ক্যাবিনেটের বিরুদ্ধে এবং সেটা পাস হয় তাহলে ক্যাবিনেটকে পদত্যাগ করতে হয়, সেখানে ক্যাবিনেটের পতন ঘটে। 8 নাম্বার, ব্রিটেনের ক্যাবিনেট ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য
ব্রিটেনের কমন সভাতে বিরোধী দলের অবস্থিতি থাকে। ক্যাবিনেট ব্রিটেনের একটা সরকার, এক্সিকিউটিভ বডি, কিন্তু তার বিকল্প সরকার হলো বিরোধী দল। অর্থাৎ সরকারি দলের পতন ঘটলে বিরোধী দল সরকার গঠন করবে। অর্থাৎ এখানে বিরোধীদের ভূমিকাকে একটা সরকারি পর্যায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে ক্যাবিনেট এর পতন ঘটার সঙ্গে সঙ্গে বিকল্প সরকার তৈরি হবে, সেই ব্যবস্থা ক্যাবিনেট ব্যবস্থাতে আছে। 9 নম্বর ক্যাবিনেট ব্যবস্থাতে ব্রিটেনে গোপনীয়তা বজায় রাখা হয়। প্রতিরক্ষার ব্যাপারে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ব্রিটেনে স্থাপিত হয়, সে ব্যাপারে যুদ্ধ ঘোষণা ইত্যাদি বিষয়ে ক্যাবিনেট সদস্যদের শপথ গ্রহণ করতে হয় যে দেশের সংবিধান মেনে গোপনীয়তা বজায় রাখবে, ব্রিটেনের সার্বভৌমত্বকে বজায় রাখবার জন্য। এটাই হলো ক্যাবিনেটের গোপনীয়তা রক্ষা। 10 নম্বর ক্যাবিনেটের ব্যক্তিগত এবং যৌথ দায়িত্বশীলতা। ক্যাবিনেটের সদস্যরা অর্থাৎ প্রত্যেকটা দপ্তর আছে, গুরুত্বপূর্ণ দপ্তর, সেই গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ তিনি করবেন, কিন্তু কাজে গাফিলতি থাকলে বা তার দপ্তরে কোনো দুর্নীতি থাকলে বিরোধীরা তার বিরুদ্ধে প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তর তিনি দেবেন। তাই প্রত্যেক ক্যাবিনেট সদস্য শুধু ক্যাবিনেট সদস্য নয়, কাউন্সিল অফ মিনিস্টারের ডেপুটি মিনিস্টার এবং অন্যান্য স্টেট মিনিস্টার, তাদেরকেও জবাবদিহি করতে হয়। মূলত ক্যাবিনেটের সদস্যদের ব্যক্তিগতভাবে জবাবদিহি করতে হয় কমন সভার টোটাল সদস্যের কাছে। অন্যদিকে ক্যাবিনেটের যতজন সদস্য প্রত্যেকেই একসাথে যৌথভাবে কালেকটিভলি তারা কমন সভার কাছে দায়িত্বশীল তাদের কাজের জন্য। এই দায়িত্বশীলতা তাদের ভূমিকাকে আরো স্বচ্ছ করে। 11 নম্বর হচ্ছে যে নো সেপারেশন অফ পাওয়ার, অর্থাৎ ইংল্যান্ডের ক্যাবিনেট ব্যবস্থাতে তোমার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে গ্রহণ করা হয়নি। তত্ত্বগতভাবে যেখানে সংসদীয় গণতন্ত্র থাকে সেখানে কিন্তু তোমার সেপারেশন অফ পাওয়ার থাকে না। আমেরিকায় সেপারেশন অফ পাওয়ার, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গৃহীত হয়েছে, তার কারণ আমেরিকা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার আছে। যাই হোক, ব্রিটেনে সেপারেশন অফ পাওয়ারকে নেওয়া হয়নি। অর্থাৎ ব্রিটেনের যারা ক্যাবিনেট সদস্য যারা, তারা একদিকে ক্যাবিনেটের সদস্য, অন্যদিকে তারা কমন সভার সদস্য, অন্যদিকে তারা কাউন্সিল অফ মিনিস্টারের সদস্য, মন্ত্রিসভার সদস্য। আর এখানে যেহেতু পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেখানে কিন্তু অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার এটা হচ্ছে শাসন বিভাগ। এই শাসন বিভাগের প্রত্যেকটা সদস্য তারা কমন সভার সদস্য, অর্থাৎ ব্যাপক অর্থে আমরা বলতে পারি তত্ত্বগতভাবে তারা পার্লামেন্টের সদস্য। পার্লামেন্টের সদস্য মানে এখানে যদি কেউ কমন সভার বাইরে থেকে কোনো মন্ত্রী হন, কাউন্সিল অফ মিনিস্টারে হতে পারেন, ক্যাবিনেট মিনিস্টার হতে পারে, ডেপুটি মিনিস্টার হতে পারে, এখানে স্টেট মিনিস্টার হতে পারেন, কিন্তু তাকে 6 মাসের মধ্যে কোনো একটা নির্বাচন কেন্দ্র থেকে নির্বাচিত হতে হবে। তাহলে প্রত্যেককেই আমরা দেখছি ক্যাবিনেটের সদস্যরা নির্বাচিত, তারা পার্লামেন্টের কাছে, মূলত পার্লামেন্ট বললে মানে ব্যাকরণে ভুল হয়, অর্থাৎ কমন সভার সদস্যদের কাছে, টোটাল মেম্বারের কাছে দায়বদ্ধ। তাই এখানে একদিকে কাউন্সিল অফ মিনিস্টারের মেম্বার, অন্যদিকে গোটা কমন সভার মেম্বার, একই ব্যক্তি দুই জায়গায় যুক্ত হলে তাহলে সেপারেশন অফ পাওয়ার কি করে হয়? সেপারেশন অফ পাওয়ার মানে কি? ক্ষমতা বিভাজন। যেমন ধরো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের 1 নম্বর ধারায় বলা হয়েছে যে মার্কিন কংগ্রেস আইন তৈরি করবে, কংগ্রেসই শুধু আইন তৈরি করবে, একথা বলা হলো। 2 নম্বর ধারায় বলা হলো মার্কিন রাষ্ট্রপতি শাসন করবেন।
শাসন কার্যের ক্ষেত্রে নির্দেশ দেবেন। 3 নম্বর ধারায় বলা হলো সংবিধানের যে মার্কিন বিচার ব্যবস্থা বিচার কার্য করবে। দেখো ওখানে 3টি ধারাতে 3টি বিভাগকে কাজের দায়িত্ব দেওয়া হলো। সেপারেশন অফ পাওয়ার মানে কি? সেপারেশন অফ পাওয়ার মানে হলো যে প্রত্যেকটা বিভাগ সরকারের, আইন বিভাগ তার কাজ আইন তৈরি করা, শাসন বিভাগ তার কাজ শাসন করা, আর বিচার বিভাগের কাজ হচ্ছে বিচার করা। এইটাই হলো সেপারেশন অফ পাওয়ার। তো সেপারেশন অফ পাওয়ার ব্রিটেনের সংসদীয় শাসন ব্যবস্থাতে, যেখানে ক্যাবিনেট হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে একটা বডি, আবার অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার টোটালটা এক্সিকিউটিভ অর্থাৎ শাসন বিভাগ। এই শাসন বিভাগটা হচ্ছে পার্লামেন্টের অংশ, পার্লামেন্টের মধ্যে, অর্থাৎ যারা সরকারে বা শাসন বিভাগের সঙ্গে যুক্ত, যারা কাউন্সিল অফ মিনিস্টারের সঙ্গে যুক্ত, যারা ক্যাবিনেট মিনিস্টারের সঙ্গে যুক্ত, তারাই আবার কমন সভার সদস্য। তাই এখানে সেপারেশন অফ পাওয়ার সম্ভাবনা। যাই হোক, আজকে ভিডিও অনেক বড় হয়ে গেল। আমরা আজকে আলোচনা করলাম যে ব্রিটেনে ক্যাবিনেটের উদ্ভব কিভাবে হয়েছে, প্রধানমন্ত্রীর পদটা কবে কিভাবে হয়েছে, এবং ব্রিটেনের শাসন ব্যবস্থা ও রাজনীতিতে ক্যাবিনেট হচ্ছে মূল ক্ষমতার অধিকারী। ব্রিটেনে পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে। বলা হয় সভরেন পাওয়ার, অর্থাৎ ব্রিটেনের শাসন ব্যবস্থাতে, ব্রিটেনের রাষ্ট্র কাঠামোতে চরম অপ্রতিহত নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হচ্ছে পার্লামেন্ট। তাই পার্লামেন্টারি ডেমোক্রেসি। কিন্তু মূলত সে দেশে ক্যাবিনেটের হাতেই মূল ক্ষমতা আছে, আর ক্যাবিনেটের হাতে মূল ক্ষমতা মানেই হচ্ছে প্রধানমন্ত্রীর হাতে মূল ক্ষমতা। এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম।